স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছে আমি তানিয়া আফরিন। ভারতের কলকাতায় বাংলাদেশের সংসদ সদস্য আনোয়ারুল আজিম হত্যাকাণ্ডের অন্যতম সন্দেহভাজন সিয়াম হোসেন নেপালে আটক হয়েছেন। নেপাল পুলিশ বৃহস্পতিবার তাকে আটক করে। এমন খবর পেয়ে শনিবার নেপালে গেছেন গোয়েন্দা পুলিশের 4 সদস্য। গত 12 মে ভারতের কলকাতা যান ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। সেখানকার নিউটাউন এলাকায় সঞ্জীভা গার্ডেন্স নামে একটি আবাসিক ভবনে তাকে হত্যা করা হয় বলে জানায় স্থানীয় পুলিশ। মরদেহের খোঁজের এক পর্যায়ে ওই ভবনের সেপটিক ট্যাঙ্ক থেকে দেহাংশ উদ্ধার করা হয়। তদন্তে বেরিয়ে আসে আনোয়ারুল আজিমকে হত্যার পর মরদেহ গুম করার ক্ষেত্রে সিয়াম হোসেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এরপর তিনি কলকাতা থেকে নেপাল চলে যান, যার প্রেক্ষিতে হত্যাকাণ্ডের তদন্ত কাজে নেপাল যান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান হারুনুর রশিদের নেতৃত্বে 4 জনের একটি তদন্ত দল। ঢাকায় বিমানবন্দরে সাংবাদিকদের হারুন জানান, এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কেউ কেউ কাঠমান্ডুতে অবস্থান করছেন, সেটি নিয়েই তদন্ত করতে যাচ্ছেন তারা। পুলিশ হেডকোয়ার্টার এনসিবির মাধ্যমে আমরা ইন্টারপোলকে আমরা চিঠি দিয়েছি। আমরা ইন্টারপোলের মাধ্যমে আমরা কাঠমান্ডু পুলিশকে জানিয়েছি যে এখানে সিয়াম সহ বেশ কয়েকজন আসামি তারা কেউ চলে গেছে, কেউ আছে। এই বিষয়গুলি তাদেরকে আমরা অবহিত করেছি এবং তারা যদি থাকে তাহলে তাদেরকে জন্য তারা গ্রেপ্তার করে, এটা আমরা তাদেরকে অনুরোধ করেছি। এ গোয়েন্দা কর্মকর্তা আরও জানান, বর্তমানে বাংলাদেশের অনেক সন্ত্রাসী নেপালকে পালানোর রুট হিসেবে ব্যবহার করছেন। এর মধ্যে আনার হত্যার মূল মাস্টারমাইন্ড আখতারুজ্জামান শাহিনও রয়েছেন। মাস্টারমাইন্ড বেনিফিশিয়ারি মদতদাতা শাহিন, সেও আমরা দেখেছি যে কাঠমান্ডুর মাটিকে ব্যবহার করে সে অন্য দেশে চলে গিয়েছে। আরও অন্যান্য আসামি সম্পর্কে কিন্তু আমরা এরকম তথ্য পাচ্ছি। কাঠমান্ডু পুলিশের সাথে একটু যোগসূত্রভাবে ইন্টারাকশন করা, যাতে ভবিষ্যতে কোনো আসামি বাংলাদেশে অপরাধ করে যেন সেখানে ঠাঁই না পায়, আমরা সেই বিষয়েও কথা বলবো। আনার হত্যাকাণ্ডে এখন পর্যন্ত গ্রেপ্তার করা আসামিদের জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। সেগুলো ক্রস চেক করতে নেপাল যাচ্ছেন বলেও জানান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান। এই মুহূর্তে কিছু বলতে পারছি না, কারণ আমরা তদন্ত কাজে যাচ্ছি, আপনারা শীঘ্রই তথ্য পাবেন। দিলশাদানি, দীপ্ত সংবাদ, ঢাকা। ঘূর্ণিঝড় রিমালে বরিশাল বিভাগের 6 জেলায় প্রায় 2 লাখ কৃষক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও ঝড়ে প্রায় 2.25 লাখ মেট্রিক টন ফসলের পাশাপাশি বিপুল পরিমাণ ক্ষতি হয়েছে প্রাণী সম্পদ খাতে। বরিশাল সদরের কাশীপুর ইউনিয়নের বাসিন্দা মোহাম্মদ আবুল হোসেন জমি বর্গা নিয়ে শাকসবজি চাষাবাদ করেন তিনি। এজন্য একটি বেসরকারি সংস্থা থেকে 1.5 লাখ টাকা ঋণ নিয়েছেন। কিন্তু সম্প্রতি ঘূর্ণিঝড় রিমালের কারণে পথে বসার অবস্থা তার। এই ঝড় তুফানে আমার সব গেল শেষ হইয়া। এখন আমি যেন কি করুম, যদি আমি কোনো সরকার দিয়া যদি কোনো কিছু সহায়তা পাইতাম, কিছু লাভবান আমি কাটিয়ে উঠতে পারতাম। বরিশাল বিভাগীয় প্রশাসনের দেয়া তথ্য অনুযায়ী রিমালের কারণে বিভাগের 6 জেলায় 90,798 হেক্টর ফসলি জমি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে, আর সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে 2,789 হেক্টর জমি। ক্ষতিগ্রস্ত ফসলের মধ্যে রয়েছে আউশ ধান, চীনাবাদাম, মরিচ, মুগ ডাল, তিল, শাকসবজি, পাট, পান, কলা ও পেঁপে সহ বিভিন্ন ফল। সরকার যদি কোনো কিছু আমাকে সহযোগিতা করে তাহলে আমরা একটু হারতে পারতাম। সরকার কর্তৃক ঘোষিত বিভিন্ন রকম ফসলের যে প্রণোদনা রয়েছে সেক্ষেত্রে আমরা এই ক্ষতিগ্রস্ত কৃষকদের অগ্রাধিকার তালিকা করে এই ক্ষতিটা তারা যাতে পুষিয়ে উঠতে পারে সে ব্যাপারে আমরা সচেষ্ট থাকব। শুধু ফসল হানিতেই থেমে যায়নি ক্ষয়ক্ষতি, প্রাণী সম্পদেও বেশ ক্ষতির মুখে পড়েন উদ্যোক্তারা। সরকারি তথ্য মতে বিভাগের 6 জেলায় অন্তত 93,882টি পুকুর, দিঘি ও ঘের ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া 22 হেক্টর আয়তনের 120টি কাঁকড়া ও কুচিয়া খামারিরাও লোকসানের মুখে। মৎস্য চাষীদের জন্য বিভিন্ন ধরনের ঋণ কার্যক্রম চলমান আছে। চাষিরা এই ব্যাংক থেকে ঋণ সহায়তা ছাড়াও সরকারের কাছ থেকে যদি উপকরণ সহায়তা পায় তাহলে চাষিদের যে ক্ষতিগ্রস্ত হয়েছে এই ক্ষতিটা চাষিরা পুষিয়ে নিতে পারবে এবং চাষিরা ঘুরে দাঁড়াতে পারবে। আমরা এটা ক্ষতি নিরূপণ করেছি, প্রায় 110 কোটি টাকার উপরে আমাদের এই ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে। উপকূল এবং নদীবেষ্টিত দক্ষিণ অঞ্চলে প্রতি বছরই হানা দেয় এ ধরনের প্রাকৃতিক দুর্যোগ। ভবিষ্যতে এ ধরনের ক্ষতি কমাতে কার্যকর পদক্ষেপ গ্রহণের পরামর্শ দেন সংশ্লিষ্টরা।
দীপ্ত বার্তা কক্ষ। আন্তর্জাতিক প্রসঙ্গ। বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া সুষ্ঠুভাবে ভারতের লোকসভা নির্বাচনের সপ্তম ও শেষ দফার ভোট গ্রহণ শেষ হয়েছে। দেশটির নির্বাচন কমিশনের প্রাথমিক তথ্য বলছে বিকেল 5টা পর্যন্ত ভোট পড়েছে 58.3%। সকাল 7টা থেকে শুরু হয়ে সন্ধ্যা 6টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। কলকাতা সহ পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি কেন্দ্রে বিশৃঙ্খলা ও সহিংসতার খবর পাওয়া গেছে। শেষ দফায় ভোট গ্রহণ হয়েছে 57টি আসনে। এর মাধ্যমে ভারতের 543টি লোকসভা আসনেই ভোট নেওয়া সম্পন্ন হয়েছে। খেলার খবর। বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে আজ মাঠে নামছে বাংলাদেশ। নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 8:30টায়। শ্রীলঙ্কার বিপক্ষে টাইগারদের প্রথম ম্যাচ 8 জুন। ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচটা তাই নিজেদের পরখ করে নেয়ার শেষ সুযোগ শান্ত তাসকিনদের। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রাত 1টায় জার্মানির বরুশিয়া ডর্টমুন্ডের মুখোমুখি হবে স্পেনের রিয়াল মাদ্রিদ। 15তম শিরোপা জেতার মিশনে নামবে রিয়াল, আর 27 বছরের শিরোপা খরা ঘুচাতে নামবে বরুশিয়া। সহজ কথায় বলা যায় ডেভিডের সাথে গলিয়াথের লড়াই। গলিয়াথ যদি হয় রিয়াল মাদ্রিদ, তবে ডেভিড বরুশিয়া ডর্টমুন্ড। গল্পে গলিয়াথের বধ হলেও প্রশ্ন, বরুশিয়া কি পারবে তার রূপ দিতে? এখানে খেলাটা ফুটবল, আর তা যদি হয় চ্যাম্পিয়ন্স লিগ, তবে বেশিরভাগই বাজি ধরবেন রিয়ালের পক্ষেই। কেননা টুর্নামেন্টের 14টি শিরোপা জেতা রিয়ালের ধারের কাছেও কেউ নেই। চ্যাম্পিয়ন্স লিগের নামই যেন রিয়ালের সমার্থক। পরিসংখ্যানও বিপক্ষে যায় জার্মান ক্লাবটির। এখন পর্যন্ত 14 বারের দেখায় মাত্র 3টিতে জয়ী হয়েছে বরুশিয়া। চ্যাম্পিয়ন্স লিগের সবশেষ 2017-18 মৌসুমে গ্রুপ পর্যায়ে দেখাতেও 2 লেগে জয়ী হয় রিয়াল। তবে এবারে টুর্নামেন্টে চমক দেখিয়েছে ডর্টমুন্ড। কঠিন গ্রুপ পেরোনোর পর ফাইনালে আসার পথে তারা হারিয়েছে পিএসভি, অ্যাটলেটিকো মাদ্রিদ ও ফরাসি চ্যাম্পিয়ন পিএসজিকে। এবারের ফাইনাল হচ্ছে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে। তবে এখানে কখনো ফাইনাল খেলা হয়নি রিয়াল মাদ্রিদের। কিন্তু 2013 সালে বায়ার্নের বিপক্ষে এই মাঠে ফাইনালে হেরে যায় ডর্টমুন্ড। সেবার সেমিফাইনালে রিয়ালকে হারিয়েই ওয়েম্বলির টিকিট কাটে ব্ল্যাক অ্যান্ড ইয়েলোরা। এই ম্যাচ পরই মাদ্রিদের হয়ে ক্লাব ক্যারিয়ারের ইতি টানবেন মিডফিল্ডার টনি ক্রুজ। প্রতিপক্ষ দল ডর্টমুন্ডের সাথে দীর্ঘ এক যুগের সম্পর্কের ইতি টানবেন মার্কো রয়েস। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ রাত 11টায়। দর্শক, আরও তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।